যুদ্ধ ও সংঘাতময় পরিস্থিতিতে ২০২৬ সালের ভূ রাজনীতি কোন পথে এগোচ্ছে সে বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সাংবাদিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জনাব সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম, আপনাকে এখন টেলিভিশনের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব এই যে চলমান যে ভূ রাজনীতি এবং যে সংঘাতময় পরিস্থিতি, বিশেষ করে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, এই হামলার মধ্য দিয়ে বর্তমান যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির মধ্যে ২০২৬ সালের ভূ রাজনীতি কোন দিকে মোড় নিতে পারে সে বিষয়ে আপনার কাছে জানতে চাই। ২০২৬ সাল আসলে অনেক বেশি সংঘাতময় হয়ে গেল। আমরা ডোনাল্ড ট্রাম্প বোর্ড অফ পিস গঠন করেছেন, আপনি জানেন। অর্থাৎ গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য এই বোর্ড অফ পিস গঠন করার কথা ছিল। এটা করতে করতে তিনি বিশ্বময় শান্তি প্রতিষ্ঠা করবেন, তার একটা বোর্ড অফ পিস গঠন করলেন এবং তিনি তার চেয়ারম্যান হয়ে বসলেন এবং জাতিসংঘকে অকার্যকর আমি যদি নাও বলি, তাহলে অন্তত জাতিসংঘকে পাশ কাটিয়ে জাতিসংঘকে আমলে না নিয়ে এটা করেছেন। জাতিসংঘ তো আছেই, জাতিসংঘকে আমলে নিয়ে যদি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা হয় তাহলেই তো যথেষ্ট, আর কিছু লাগে না। যখন বোর্ড অফ পিস গঠন করলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার কথা বলে তিনি চেয়ারম্যান হয়ে বসলেন এই সংস্থার, তখন আমরা দেখতে পাচ্ছি কি তিনিই আবার ইরানের সরকার পরিবর্তনের কথা বলছেন গায়ের জোরে। এর আগে ভেনেজুয়েলা আক্রমণ করলো, ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্ট মাদুরোকে একেবারে অপহরণ করে তুলে নিয়ে এসে মার্কিন আদালতে জোর করে বিচার করা হচ্ছে। ভেনেজুয়েলার তেল সম্পদকে আমেরিকা কুক্ষিগত করেছে। ভেনেজুয়েলায় তাদের মতো করে একজনকে প্রেসিডেন্ট বানিয়েছেন, বসিয়েছেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে শান্তি কি এইভাবে হয়? শান্তি কিভাবে প্রতিষ্ঠা হয় সেটা ডোনাল্ড ট্রাম্পের অজানা থাকার কথাও না, তিনি সেটা ভালো করে জানেন। তারপরেও তিনি এই কাজগুলো করছেন। ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা জিনিস পরিষ্কার যায় না, সেটা হচ্ছে কূটনীতি। তার সাথে কূটনীতি যায় না। 2017 সালে, 16 সালে নির্বাচন হল, 17 সালে ক্ষমতায় উনি আসলেন। 18 সালে তিনি ইরানের সাথে যে পরমাণু চুক্তি ছিল সেই চুক্তি ছিঁড়ে ফেললেন, বাতিল করে দিলেন, আমেরিকাকে বের করে দিলেন। তার মানে বেসিক্যালি এবার তো হচ্ছে যুদ্ধ শুরুর আগে পরমাণু ইস্যুতে আলোচনাও হয়েছে বেশ কয়েকবার। আমি সেই সব জায়গায় আসছিলাম। তিনি কিন্তু বেসিক্যালি শান্তির কোনো মানুষ না, কূটনীতির কোনো মানুষ না। কূটনীতি মানেই কিন্তু সমস্যার সমাধানের পথ দেখানোর একটা ব্যবস্থা। কূটনৈতিক প্রক্রিয়া মানেই সমস্যার সমাধানের একটা চেষ্টা শান্তিপূর্ণ উপায়ে। বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ, বিভিন্ন দেশের উপরে ভিসা নিষেধাজ্ঞা আরোপ, বিভিন্ন দেশের উপরে বাণিজ্য অবরোধ আরোপ। আমরা সর্বশেষ এই জায়গায় যদি আমরা আসি যে ইরানের সাথে যে 2 দফা যুদ্ধ করলো আমেরিকা এবং ইসরায়েল মিলে, দুটো সময়ই, এই 2 সময়ই আমেরিকার সাথে পরমাণু ইস্যুতে ইরানের আলোচনা চলছিল। এবং 2 যুদ্ধ যখন শুরু হয়েছে তখন কি হয়েছে, জুনের যুদ্ধ যেদিন শুরু হয়েছে তার পরের দিন আলোচনায় বসার কথা ছিল। আর এইবার যে যুদ্ধ, শনিবার যুদ্ধ শুরু হয়েছে, সোমবারে আলোচনা বসার কথা ছিল। এই আলোচনাগুলো থেকে এইবারের যে আলোচনা হলো ওমানে এবং জেনেভায় 3 দফা আলোচনার পরে 4র্থ দফা আলোচনা হওয়ার কথা ছিল আপনার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। এই যে আলোচনা, এখান থেকে বেশ কিছু রেজাল্ট আসতে পারতো। ইরানের পক্ষ থেকেও এইভাবে বলা হচ্ছিল, আমেরিকার পক্ষ থেকেও কিন্তু উইটকফ এবং জারেড কুশনার তারা আশাবাদী ছিলেন। পাশাপাশি ওমানে যে পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি, তিনি কিন্তু আশাবাদ ব্যক্ত করেছিলেন। গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছিল, তিনি বলেছিলেন যে এখান থেকে আমরা আশা করছি ভালো একটা রেজাল্ট আসবে। কেমন? যখন রেজাল্ট আসবে বলা হচ্ছে এবং আমেরিকা বলছে তুমি এই পরমাণু চুক্তি করতে বাধ্য, তুমি পরমাণু চুক্তি করবে, তোমাকে পরমাণু চুক্তি করতে হবে এবং আলোচনায় আসতে হবে। সেই আলোচনায় বসেছে, সেই চুক্তির দিকে যাচ্ছে, অথচ তার ভিতরে কিন্তু হামলা চালিয়ে দিল। এই হামলা চালানোর মধ্য দিয়ে পরিষ্কার করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বের মানুষকে। আমেরিকার মানুষ তো বটেই, সারা বিশ্বের মানুষের কাছে একটা বিষয় পরিষ্কার, তিনি শান্তি চান না, তিনি সব কিছু যুদ্ধ করে জোর করে করতে চান। এবং প্রকৃতপক্ষে পরমাণু ইস্যু কোনো ইস্যু না, কারণ এই চুক্তিটা হয়ে গেলে হয়তো একটা সমাধান হয়ে যেত। তাহলে সমাধান হলে কী হতো? আমেরিকার আর কিছু করার ছিল না। তার মানে কি, আমি বিভিন্ন জায়গায় বলি যে আমেরিকা এবং ইসরায়েল যেটা চাইছে সেটা হচ্ছে যে এই মধ্যপ্রাচ্যে ইরানের মতো একটা ক্ষমতাধর শক্তিশালী রাষ্ট্র চায় না। তারা চায় একেবারে তাদের তোষামতকারী, তাদের পাপেট সরকারি মধ্যপ্রাচ্যে চায়। এবং ইরান থাকলে সেটা সম্ভব না। ইরানের সাথে যদি, কিন্তু ইরানের মিত্র চীন এবং রাশিয়া তো অনেক শক্তিশালী।
তারা কেন ইরানের পাশে দাঁড়াচ্ছে না? এবং এই যখন যুদ্ধ পরিস্থিতি চলছে তখন আমরা দেখতে পাচ্ছি যে এই মাসেরই শেষের দিকে হচ্ছে ট্রাম্পের চীন সফরের কথা রয়েছে। প্রথম কথা হচ্ছে যে চীন রাশিয়া ইরানের অবশ্যই বন্ধু, এবং শুধু বন্ধু না, কৌশলগত মিত্র। চীন রাশিয়া ইরানের পাশে দাঁড়িয়েছে, সরাসরি হয়তো যুদ্ধে নেই, ইরানকে দিয়ে যুদ্ধ করাচ্ছে বা ইরান করছে, কিন্তু তারা টেকনোলজিক্যাল আদার যত সাপোর্ট দরকার, এমনকি ইনফরমেশন দিয়ে, তাদের স্যাটেলাইটের ইমেজ দিয়ে, স্যাটেলাইট থেকে ইনফরমেশন দিয়ে ইরানকে সাপোর্ট দিচ্ছে। সবাই যে যুদ্ধ করবে, নট দ্যাট। ইরান তো পেছন থেকে কৌশলগতভাবে যুদ্ধ করছে বলতে যাচ্ছেন ইরানের সাথে। হ্যাঁ, নিশ্চয়ই ইরানের পাশে তারা আছে। এই দুটো দেশের সাথে ইরানের তো 25 বছর মেয়াদী কৌশলগত চুক্তি আছে। ফলে এই দুটো দেশই থাকবে, এবং এই থাকাটার পেছনে রাশিয়া এবং চীনেরও প্রয়োজন আছে, তাদেরও স্বার্থ আছে। তো কারণ এই মধ্যপ্রাচ্যে যদি ইরানের পতন ঘটে, ইরানের সরকারের পতন ঘটে, এবং সেখানে যদি একটা পুতুল সরকার গঠন হয়, তোষামতকারী সরকার গঠন হয়, যে সরকারে আমেরিকার কথাই উঠবোস করবে, তাহলে মধ্যপ্রাচ্যে চীনের পা রাখার জায়গা থাকবে না, রাশিয়ার পা রাখার জায়গা থাকবে না, এবং চীন রাশিয়ার যে আদার অনেক কৌশলগত স্বার্থ আছে সেগুলো থাকবে না। পাশাপাশি চীন যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, BRI, যে প্রজেক্টটা বাস্তবায়ন করতে চায়, তার হাব হবে মিডল ইস্টে ইরান। ইরানের এই সরকার ক্ষমতা থেকে চলে গেলে চীন এই প্রজেক্ট বাস্তবায়ন করতে পারবে না। পাশাপাশি আপনি জানলে হয়তো বুঝবেন আরও, ইরান যে তেল রপ্তানি করে তার প্রতিদিন তার টোটাল 90% তেল শুধু একা চীনের কাছে রপ্তানি করে। আর চীন যত তেল প্রতিদিন কনজিউম করে তার 13% তেল ইরান থেকে নেয়। এটা অনেক বড় একটা ফিগার। কেমন? শুধু তো তেলের আমদানি রপ্তানি না, ইরান চীনকে তেল দেয়, চীন থেকে ইরান বিভিন্ন রকমের প্রোডাক্ট নেয়। তার মানে দুই দেশের পণ্য একে অপরের ভিতরে বিনিময় হয়। এবং এখানে আরেকটা পলিটিক্স আছে, এখানে ডলারাইজেশনের একটা ব্যাপার আছে। এই লেনদেনগুলো ডলারে হয় না, আমেরিকাকে এবং ডলারকে মাইনাস করে তারা লোকাল কারেন্সিতে অথবা বার্টার সিস্টেমে পণ্যের বিনিময় করে। ইরান তেল দেয়, চীন থেকে তারা বিভিন্ন টেকনোলজি, ইলেকট্রনিক সরঞ্জাম, আদার যা প্রয়োজন ইরান সেগুলো নেয়। আর যদি টাকা নেয় তাহলে, মানে ক্যাশ নেয় যদি, তাহলে চীনের ইউয়ান নেয়, নট ডলার। তার মানে ডলারকে মাইনাস করছে। এখানে অনেক বড় অর্থনীতির রাজনীতি আছে। কেমন? তো এই সমস্তগুলো তো যদি ইরানের সরকারের পতন হয়, তাহলে এই সমস্ত স্বার্থগুলো, এই রাজনীতিগুলো, এই ডিপ্লোমেসিগুলো, এই ইন্টারেস্টগুলো চীনের মার খেয়ে যাবে। ফলে চীন তো সহজে এটা হতে দেবে না। চীন নিজের ভালো বোঝে না। চীন এবং রাশিয়া এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো স্বার্থ হাসিলের চেষ্টা করছে কিনা, যেটা হচ্ছে মানে যার কারণে ইরান যুদ্ধে তারা সরাসরি সম্মুখ সারিতে আসছে না এবং পিছন থেকে। আমি ঠিক এই অ্যাঙ্গেল থেকে দেখতে চাই না, বরং ব্যাপারটাই এরকম যে আমি অনেক জায়গায় বলি যে আমেরিকা যে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলেছে, যার কারণে চীন, রাশিয়া, ইরান থেকে শুরু করে পৃথিবীর সব দেশ ভিকটিম। তা ভিকটিমের কী প্রমাণ? একদম সহজ করে যদি বলি, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার সাথে সাথেই চীন, রাশিয়া যার উপরে যত খুশি তার উপরে তেমন করে তার ইচ্ছা মতো ট্যারিফ বসিয়ে দিয়েছে। চীন, রাশিয়া এত বড় বড় দেশ, তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার পরেও, তারা পরাশক্তি হওয়ার পরেও আমেরিকার এই ছবল থেকে তারা মাপ পাচ্ছে না, মুক্তি পাচ্ছে না। তার মানে দাঁড়াচ্ছে কি, চীন, রাশিয়া, ইরান থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা দেশের জন্য আমেরিকা একটা ডেঞ্জার পাওয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। এই ডেঞ্জার থেকে, এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য চীন, রাশিয়া, ইরান সবাই চেষ্টা করছে। যার কারণে ডলারাইজেশনের চেষ্টা, যার কারণে ত্রিমুখী একটা বলয় গড়ে উঠেছে, যার কারণে বহুপক্ষীয় একটা বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা। কেমন? এই সমস্ত কারণে ইরানকে যুদ্ধে জড়িয়ে দিয়ে চীন, রাশিয়া আমেরিকার কাছ থেকে কোনো বিশেষ স্বার্থ উদ্ধার করবে, আমার কাছে ব্যাপারটা তা মনে হয় না। বরং এই যুদ্ধে ইরান হয়তো ব্যাটেল ফিল্ডে আছে, কিন্তু পেছনে চীন এবং রাশিয়া ইরানের পেছনে আছে, এবং এরা সম্মিলিতভাবে এই তিনটা দেশ আমেরিকার এগেনস্টে লড়াই করছে। এবং এই লড়াইয়ের ভেতর দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতার দর্প, এগুলো অনেকটা কন্ট্রোল করতে চাই, কোনো ক্ষেত্রে নস্যাৎ করে দিতে চাই, বানচাল করে দিতে চাই। এই স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে এই যুদ্ধের মধ্য দিয়ে, এবং এইটা হওয়ার সম্ভাবনা যথেষ্ট। এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা দেখেছি যে কিছুদিন আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে নিয়ে তিনি একটি নাখোশ মন্তব্য করেছেন রণতরী পাঠাতে দেরি করার কারণে।
এই কারণে কি হচ্ছে এই ইরান যুদ্ধ কেন্দ্র করে মিত্র যুক্তরাজ্যের সাথে যুক্তরাষ্ট্রের কি বড় কোনো বৈরিতা সম্পর্ক তৈরি হতে পারে কিনা? এখানে শুধু যুক্তরাজ্য না, আমেরিকার যে অন্যায় যুদ্ধটা চাপিয়ে দিয়েছে একেবারেই একটা অন্যায় যুদ্ধ, এবং শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের পাগলামি, অন্যায়ভাবে সারা বিশ্বকে অস্থিতিশীল করে তোলা, মধ্যপ্রাচ্যকে এইভাবে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভেতরে ফেলে দিয়ে সারা বিশ্বের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া, এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উস্কানির কারণে এই যুদ্ধটা শুরু হয়েছে, এটা পৃথিবীর মানুষ সবাই বুঝতে পারছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সব ইউরোপীয় দেশ তো মোটামুটি নেটোর সদস্য প্রায়। তো নেটোর সদস্য হওয়ার পরেও এখানে আবার ট্রাম্পের অন্য রকমের ব্যবসা আছে। কীরকম? এই সমস্ত প্রত্যেকটা দেশের উপর এক্সট্রা ট্যারিফ বসিয়েছে। আপনি জানেন ইউরোপীয় ইউনিয়নের উপরে ট্যারিফ বসিয়েছে, দেশভেদে আলাদা করে ট্যারিফ বসিয়েছে। এরপরে নেটো জোট, যেটা আমেরিকার নেতৃত্ব দিয়ে আসে, এবং নেটো জোট তো বেসিক্যালি আমি বললাম অনেক জায়গায় বলে থাকি যে নেটো জোট হচ্ছে আমেরিকার সামরিক বাহিনী, এটা অন্য দেশকে সাথে নিয়ে আসে, কিন্তু মূল কাজ সব কিছু আমেরিকা যা বলবে তাই হবে। তো সেই নেটো জোট থাকার পরেও নেটো জোটের সদস্য হওয়ার জন্য এই সমস্ত দেশকে আলাদা করে চাঁদা দিতে, এবং এই চাঁদার পরিমাণ বাড়াতে বলেছে, খরচ বাড়াতে বলেছে। তার মানে এই দেশগুলো কেউই নিরাপদ না ট্রাম্প থেকে। ফলে ট্রাম্পের পেছনে এই দেশগুলো আর আগের মতো একাট্টা হয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে চায় না। পাশাপাশি এই যুদ্ধের প্রেক্ষাপটে ইরান তো একটা শক্তিশালী দেশ, এ তো সিরিয়া, লিবিয়া বা অন্য কেউ না, এটা তো অনেক শক্তিশালী দেশ। এই দেশটার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে বিশ্ব অর্থনীতি, রাজনীতি, কূটনীতি, টোটাল বিশ্ব অঙ্গন কীভাবে দাউ দাউ করে জ্বলে উঠবে তা তো এরা বুঝতে পেরেছে। ডোনাল্ড ট্রাম্প না বুঝতে পারলে কী হয়, বাকিরা তো বোঝে, পলিটিক্স তো বোঝে, তারা তো বেসিক্যালি পলিটিশিয়ান। ট্রাম্প তো পলিটিশিয়ান না। তো যেহেতু এরা বুঝেছে, সেই কারণে তার পেছনে দাঁড়াতে চায়নি। এখানে দুটো কারণ, একটা হচ্ছে যে তারা নেটোর মিত্র হওয়ার পরেও তারা রক্ষা পাচ্ছে না ট্রাম্প থেকে। তারা একদম দীর্ঘ দিনের মিত্র পার্টনার হওয়ার পরেও তারা ট্যারিফ থেকে মুক্তি পাচ্ছে না। তাহলে তারা ট্রাম্পের পাশে গিয়ে দাঁড়াবে কেন? এই প্রশ্ন কিন্তু তাদের কাছে এখন বড় হয়ে দাঁড়িয়েছে। যার কারণে দেখবেন যে এই উত্তেজনা যখন চরম, তখন কিন্তু কিয়ার স্টারমার চীন সফর করেছেন, এবং চীনের সাথে অনেকগুলো চুক্তি করেছেন, যেটা ব্রিটেনের সমসাময়িক ইতিহাসের সমস্ত সব কিছুকে ব্রেক করে দিয়ে এই ঘটনা ঘটেছে। শুধু তাই না, কানাডার প্রধানমন্ত্রী চীনে গেছেন, তার সাথে চুক্তি হয়েছে, এবং এই প্রত্যেকটা দেশ আমেরিকার বলয় থেকে ক্রমেই দূরে সরে যেতে চাচ্ছে। চলতি বছর যে যুক্তরাষ্ট্রের বড় দুটি হামলা দেখলাম, ভেনেজুয়েলা এবং ইরানের উপরে, দুটি দেশই হচ্ছে তেল সমৃদ্ধ দেশ, এবং যুক্তরাষ্ট্র কি এবছর মানে তেলকে ঘিরে ভূ রাজনৈতিক কোনো বড় ধরনের খেলা খেলতে চাচ্ছে কিনা? হ্যাঁ, তারা তো, ডোনাল্ড ট্রাম্প আসলে তার তো কোনো মতিগতির কোনো ঠিক ঠিকানা নেই, কোনো খুবই আনপ্রেডিক্টেবল ব্যক্তি। প্রেডিকশন করা কঠিন ব্যাপার, কখন কি করে বসে বলা যায় না। যদি মনে করে যে এই দিকে গেছে, এই দিকে সফলতা পেয়েছে, সেই দিকে দৌড়াতে থাকবে। তিনি এই পরিস্থিতিতে বলছেন যে কিউবার সরকার পরিবর্তন এখন সময়ের ব্যাপার। আপনি খেয়াল করে থাকবেন মনে হয় আন্তর্জাতিক খবরের ব্যাপারে, যেহেতু আপনি বলছে যে ইরান হচ্ছে আমাদের এখন বর্তমানে প্রথম প্রায়োরিটি, ইরানের পরে হচ্ছে আমরা কিউবা সরকার পরিবর্তন সময়ের ব্যাপার। ভেনিজুয়েলা সরকার পরিবর্তন করবে, কিউবায় করবে, ইরানে করবে, আরও যেখানে যা যা খুশি তখন তাই করে বসবে। তো এইভাবে কি হয় নাকি? তার একটা টার্গেট আছে। প্রথম টার্গেট ছিল, ডোনাল্ড ট্রাম্পের টার্গেট ছিল যে শান্তিতে নোবেল পাওয়া। তো শান্তিতে যখন নোবেল পাওয়াটা হলো না, তাহলে অশান্তি কীভাবে ঘটানো যায় এটা তিনি দেখিয়ে দেবেন, এটা তার মিশন। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে 2026 সালের এবং ভবিষ্যৎ ভূ রাজনীতিতে কোনো অশনি সংকেত দেখতে পাচ্ছেন কি? পুরোটাই তো অশনি সংকেত। এখন তো অলরেডি অশনি সংকেতের ভেতরে আমরা আছি। এর চেয়ে আর কি বড় অশনি সংকেত হয়? ইরানকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটেছে, ফলে অর্থনীতি তো কারোরই থাকবে না। ভয়ঙ্কর ঘটনা তো ঘটছেই। এটা যদি কন্টিনিউ করে, এবং এই ট্রাম্পকে যদি আমেরিকার রাজনীতিবিদরা, কংগ্রেস যদি না থামায়, তো বিশ্ব ভয়ঙ্কর একটা পরিস্থিতির মুখে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ জনাব সিরাজুল ইসলাম আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ তৌহিদ। ধন্যবাদ আমাদের এখন টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতা সবাইকে।